জ্ঞানের বাক্সতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমাদের আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম মহাকাশের সময় কেন ধীরে চলে এই নিয়ে? যারা মিস করেছেন চিন্তা নেই, এই ভিডিওটা শেষ করে ওটা অবশ্যই দেখে নেবেন, কারণ আজ আমরা নাসার এমন এক গোপন ইতিহাস নিয়ে আলোচনা করতে চলেছি যা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। দেখুন, আমরা সবাই নাসাকে কিভাবে চিনি? একটা শান্তিপূর্ণ বৈজ্ঞানিক সংস্থা হিসেবে, তাই না? যাদের জন্মই হয়েছে মহাকাশ নিয়ে গবেষণা করার জন্য। 1958 সালের এই আইনটাও কিন্তু ঠিক সেটাই বলে। মানে তাদের কাজ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে উড়ানের সমস্যা নিয়ে গবেষণা করা। সোজা কথায় আমাদের কাছে নাসা মানেই হলো মহাকাশ অভিযান আর নতুন নতুন সব আবিষ্কার। কিন্তু গল্পটা কি সত্যিই এত সহজ? নাসার এই যে একটা সাদাসিধে বেসামরিক চেহারা আমরা দেখি, তার আড়ালে কি আরও বড় কোনো গল্প লুকিয়ে আছে? চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। তো প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো নাসা কিন্তু কখনোই একা ছিল না। এর প্রকাশ্য চেহারার পেছনে সবসময় ছিল কিছু গোপন অংশীদার। ব্যাপারটা হলো 1958 সালের আইনটা খুব পরিষ্কার করে দুটো ভাগ করে দিয়েছিল। একদিকে নাসা, যার কাজ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, বৈজ্ঞানিক এবং প্রকাশ্য, আর অন্যদিকে থাকবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা মিলিটারি, যারা দেশের সুরক্ষার জন্য সামরিক মহাকাশ অভিযান চালাবে। মানে কাগজে কলমে দুটো ছিল একদম আলাদা জগৎ। কিন্তু আসল মজাটা হলো নাসা তার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার আগেই আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ সোভিয়েত ইউনিয়নের স্পেস প্রোগ্রাম নিয়ে তাদের জোগাড় করা গোপন তথ্য নাসাকে দেওয়ার প্রস্তাব দেয়। তার মানে বুঝতেই পারছেন যে দেওয়ালটা তোলার কথা ছিল সেটা শুরু থেকেই আসলে সেভাবে ছিলই না। এবার আসি সেই মানুষগুলোর কথায় যাদের হাত ধরে নাসা তার সবচেয়ে বড় সাফল্য পেয়েছিল, মানে চাঁদে মানুষ পাঠানো। কিন্তু এই মানুষগুলোকে আমেরিকায় নিয়ে আসা হয়েছিল এমন একটা বিতর্কিত প্রোগ্রামের মাধ্যমে যা জানলে আপনি চমকে যাবেন। দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক পরে অপারেশন পেপার ক্লিপ নামে একটা গোপন মিশন শুরু হয়। এর মাধ্যমে জার্মানির সব সেরা বিজ্ঞানীদের আমেরিকায় নিয়ে আসা হয়। আর তারপর যখন নাসা তৈরি হলো, এই বিজ্ঞানীরাই হয়ে উঠলেন তার মস্তিষ্ক। আর তাদেরই তৈরি করা স্যাটার্ন ভি রকেটে চড়ে মানুষ প্রথম চাঁদে পা রাখল। আর এখানে এই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। যে মানুষটা চাঁদে যাওয়ার রকেট অর্থাৎ স্যাটার্ন ভি এর প্রোগ্রাম ম্যানেজার ছিলেন, সেই আর্থার রুডলফ সম্পর্কে আমেরিকান মিলিটারির প্রথম রিপোর্ট কী ছিল জানেন? রিপোর্টে লেখা ছিল 100% নাৎসি, অত্যন্ত বিপজ্জনক, দেশের নিরাপত্তার জন্য হুমকি, একে জেলে আটকে রাখা উচিত। কিন্তু তারপর কি হলো? ম্যাজিক্যালি তার সিকিউরিটি ফাইলটা বদলে দেওয়া হলো। নতুন ফাইলে লেখা হলো যে তিনি নাকি উগ্র নাৎসি ছিলেন না এবং আমেরিকার জন্য কোনোভাবেই বিপজ্জনক নন। ভাবুন একবার, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্টের জন্য কিভাবে সব নিয়মকানুন বদলে ফেলা হয়েছিল। এই গোপনীয়তা কিন্তু শুধু মানুষ নিয়েই ছিল না, এর জাল ছড়িয়ে পড়েছিল নাসার বিভিন্ন মিশনেও। আর এখান থেকেই জন্ম নেয় ভবিষ্যতের জন্য আরও কিছু বড় প্রশ্ন। যেমন ধরুন স্পেস শাটেলের কথা। আমরা ভাবতাম এটা শুধু বিজ্ঞানের কাজে লাগে, তাই তো? কিন্তু এর অনেকগুলো ফ্লাইট ছিল টপ সিক্রেট, যেগুলো চালানো হয়েছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জন্য। এই মিশনগুলোতে যেতেন মিলিটারি অ্যাস্ট্রোনটরা, আর তাদের কাজ ছিল আমেরিকার গুপ্তচর সংস্থা এনআরও এর জন্য স্পাই স্যাটেলাইট মহাকাশে ছেড়ে আসা। এমনকি স্পেস শাটেলের আসল ডিজাইনটাই তৈরি করা হয়েছিল এই এনআরও এর চাহিদা মাথায় রেখে। আর এই ফ্লাইটগুলো নিয়ে বেশিরভাগ তথ্য আজও ক্লাসিফাইড। তো এই সব কিছু জানার পর একটা প্রশ্ন তো মনে আসেই। আজ যখন মানুষ আবার চাঁদে যাওয়ার আর প্রথমবার মঙ্গলে পা রাখার প্রস্তুতি নিচ্ছে, তখন কি ধরনের নতুন গোপনীয়তা তৈরি হচ্ছে? অতীতের মতো আজও কি বড় কোনো লক্ষ্যের জন্য নৈতিকতার সাথে আপোষ করা হবে? আর এই রহস্যের শেষ এখানেই নয়। আমাদের পরের এক্সপ্লেনারে আমরা ডুব দেব আরও এক রোমাঞ্চকর প্রশ্নে। চাঁদের সেই অন্ধকার দিকে মহাকাশচারীরা আসলে কি দেখেছিলেন? সেই উত্তরটা যদি জানতে চান, তাহলে জ্ঞানের বাক্সকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আর আজকের এই আলোচনাটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে।